তিনটা দলই ফ্যাসিস্ট হিসেবে পরিচিত এস্টাবলিশড করেছে। এক পক্ষ দুই পক্ষ মিলে দুই পক্ষ মিলে এক পক্ষরে, অবশেষে দুই পক্ষ মিলে আরেক পক্ষকে। তাহলে এটা কি রাজনৈতিক স্লোগান নাকি সত্যি সত্যি ফ্যাসিস্ট? যদি সত্যি সত্যি ফ্যাসিস্ট হয়, তিন দলই ফ্যাসিস্ট। আপনার বিবেক নাড়া দেয় নাই যে হামের টিকার অভাবে এতগুলা ছেলে পেলে মারা, এতগুলা শিশু মারা গেল? আপনি কি হিসাবে আপনি একটা শিশুর জীবনের মূল্য আপনার চেয়ে অনেক বেশি। আপনি যদি এরশাদ সাহেবের কাছে আনেন, উনি রাফলি 9 বছর ক্ষমতায় ছিলেন। হ্যাঁ, বাংলাদেশের টোটাল প্রশাসন তার কথার বাইরে চলতে পারে নাই। একটা পর্যায়ে যখন মানুষ অতিষ্ঠ হইল, তখন রাজনীতিবিদ তিন দল যদি আমি ধরি, তখন বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত, তিন দল মিলে কি বলেছেন? এরশাদ সাহেব স্বৈরাচার। বলেন নাই? এরশাদ সাহেব স্বৈরাচার, এরশাদ সাহেব ফ্যাসিস্ট, এবং জাস্টিফাইড। যখন এরশাদের পতন হইল, তখন ক্ষমতা আসার পর সমস্ত চ্যানেল এরশাদ সাহেবকে গালি দিছে, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, চলছে চলমান। ওকে ফাইন। আসলো কে ক্ষমতা এরশাদ সাহেব যাওয়ার পর? বেগম খালেদা জিয়া। একটা পর্যায়ে তার বিরুদ্ধে কি আন্দোলন আসলো? বিএনপি আর এই জাতীয় পার্টি, জামাত এবং আওয়ামী লীগ তিনে মিলে কি করলো? স্বৈরাচার, ফ্যাসিস্ট, চলে যেতে হবে। তো নির্বাচন করলো একটা, সেই নির্বাচন মানি না। আসলো কি একটা, সংক্ষেপে বলছি, তারাও তো স্বীকৃতি পেল স্বৈরাচারের। তাহলে এরশাদ সাহেব স্বৈরাচারের স্বীকৃতি পাইল। স্বীকৃতি কে দিছে? আপনি, আমি নই, রাজনীতিবিদরাই। তারপরের দফায় বেগম খালেদা জিয়াকে স্বীকৃতি দিল, উনিও ফ্যাসিস্ট বা স্বৈরাচার ইত্যাদি। এবং প্রজাতন্ত্রের সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা এরশাদের কথায় চলতো, তারা কিন্তু পরে আবার বেগম খালেদা জিয়ার কথায় চলছেন। আমি পজিটিভ নেগেটিভ বলছি না, বাট তাকে যখন তাড়ায় দেওয়া হয়েছে, তখন কিন্তু তার বিরুদ্ধে ওই একই কথা আনছে, স্বৈরাচার। তারপরে যখন আবার শেখ হাসিনা ক্ষমতায় চলে আসলো, সেই ফাইনালি যদি 2008 থেকে আস্তে 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 একটা পর্যায়ে বিএনপি দীর্ঘ 16 বছর আন্দোলন করলো কার বিরুদ্ধে? ফ্যাসিস্ট আর স্বৈরাচারের বিরুদ্ধে। তাইলে ডাইরেক্ট ইনডাইরেক্ট সাইকেলিক অর্ডারে তিনটা দলই ফ্যাসিস্ট হিসেবে পরিচিত এস্টাবলিশড করেছে। দুই পক্ষ মিলে এক পক্ষরে, অবশেষে দুই পক্ষ মিলে আরেক পক্ষকে। তাহলে এটা কি রাজনৈতিক স্লোগান নাকি সত্যি সত্যি ফ্যাসিস্ট? যদি সত্যি সত্যি ফ্যাসিস্ট হয়, তিন দলই ফ্যাসিস্ট। যেমন ধরেন গত একটা মাস যে আমাদের পার্লামেন্ট গেল, এই যে এক মাস, এই এক মাসে ধরেন গণভোট মানলাম না, জুলাই সনদ মানলাম না, এটাই নাকি প্রতারণা হয়েছে, অন্তহীন প্রতারণা, ইত্যাদি ইত্যাদি নানান কথা। আমার প্রশ্ন সেখানে নয়, আমি অর্জন করছি কি গত এক মাসে পার্লামেন্ট থেকে? রাষ্ট্র অর্জন করেছে কি? আপনারা যে সমস্ত বিতর্ক নিয়ে পার্লামেন্টে একটা অধিবেশন পার করলেন, তাতে রাষ্ট্রের অর্জন কি হয়েছে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা বিন্দু পরিমাণ কিছু অর্জন হয়নি। তবে কি বিসর্জন হয়েছে? বিসর্জন কি? আপনি যে বিষয়গুলো নিয়ে আলাপ করছেন, স্বাধীনতার বিপক্ষ শক্তি, তো রাজাকার, তো রাজাকার গুপ্ত সুপ্ত, এই যে আলোচনাগুলো করলেন, আপনি যখন লুপ্ত আছে, হ্যাঁ লুপ্ত আছে, ঠিক আছে। এখন আপনি যখন রাজনীতিবিদ প্রকাশ্যে বললেন, আমি কিন্তু বিতর্কে যাচ্ছি না, আপনি মুখে বলছেন যে গণভোটে ভোট দিবেন, সেই মোতাবেক কাজ হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। এখন নোট অফ ডিসেন্ট অনেক কিছু আনতেছেন। তাহলে এই যে কথাগুলো আপনারা বলতেছেন, এটা কিন্তু কোনো বঙ্কিমি ভাষায় বাংলাদেশের সংবিধান লেখা নয়। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, বাংলাদেশের বহু রাজনীতিবিদ আছেন, বঙ্কিমচন্দ্রের লেখা বুঝবেন না, মাইকেল মধুসূদনের লেখা বুঝবেন না, কিন্তু তারা শরৎ কিন্তু বুঝে। শরৎ বুঝে, এবং শরতের ভাষায় যখন সংবিধান লেখা হয়েছে, রিক্সাওয়ালাও বুঝে। আপনি সংবিধান পড়ে বুঝাইন, সে যদি না বুঝে, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে সংবিধান মোতাবেক এতদিনের মধ্যে নির্বাচন করার কথা ছিল, এইটা বুঝবে। আপনি তা না করেও বলতেছেন আপনি সংবিধানের মধ্যে আছেন। এইটা যখন বুঝান, তখন আপনি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে কিভাবে চালাবেন সেটা কিন্তু পুলিশ বুঝতেছে। কিন্তু পুলিশকে শেখ হাসিনার মতো সেইভাবে চালাইতে পারবেন কিনা, সেটা আমার সন্দেহ আছে। তো এই কারণে বললাম যে আপনি সংস্কার, সেখানে আপনাদের কথাও বলছেন, আপনাদের 31 দফা আছে, আপনি সেই দফাও বাস্তবায়ন করতেছেন না। সেখানেও বলা আছে উচ্চকক্ষ নিম্নকক্ষ, পার্থক্য হইল সদস্যের মেম্বার অফ পার্লামেন্ট আপনি করছেন না। বিচার বিভাগের স্বাধীনতা চান, আপনি সচিবালয় হওয়ার পর সেটা স্টপ করে দিয়েছেন। তাইলে পুলিশকে আপনারাই গাইড করবেন। এই পুলিশ যদি আবার করাপশন করে, এর জন্য দায় আবার রাজনীতিবিদদের দিব। গুমের বিষয়টিও আমি বলি, আচ্ছা আসেন গুমের বিষয়। গুমের বিষয় কি হয়েছে এখন কথা বলে? এমনও বলে গুমের কোনো চিহ্ন পাওয়া যায় নাই, অথচ বিগত সরকার যিনি দেখতে গেছিলেন, আমরা সবাই দেখছি, চুন টুন মাইরা তারপরে দেখাইছে। আচ্ছা, একটা ঘটনা শুধু এস্টাবলিশড হয়েছে বাংলাদেশে, কি যে বিডিআর হত্যা হয়েছে।
ইভেন শাপলা চত্বরে হত্যা নিয়েও দেমাগ নিয়ে বহু লোকে বলে কোনো প্রমাণ পাওয়া যায় নাই। না, কিন্তু এখন তো অনেক প্রমাণ আপনি জাতির প্রমাণ সামনে। আনেন, বিডিআর হত্যাটাকে এস্টাবলিশ করা হয়েছে, হ্যাঁ বিডিআর হত্যা হয়েছে। 57 জন অফিসার মারা যাওয়ার পর দেশের সার্বভৌমত্ব বলতে কিছু থাকে না। সেই 57 জন অফিসার যে হত্যা হইলো তাদের সময়কার একজন রাষ্ট্রপতি আমাদের চুপ্পু সাহেব। এইবার আসেন চুপ্পু সাহেবের বলি। উনি রাষ্ট্রপতি হিসাবে সিঙ্গাপুরে অপারেশন করছেন, 16 বছর ওনার সরকার ক্ষমতায় ছিল। আপনি বলেন যে চিকিৎসা খাতে আমরা কোনো উন্নতি করি নাই। 16টা বছর একটা সরকার যদি ক্ষমতায় থাকে আর চিকিৎসা খাত উন্নত হয়, আপনি আপনার আমলনামা মিলান, আপনার পিছনের অ্যাক্টিভিটিস মিলান, আপনি কি কি করেন, আপনি কি আদৌ যোগ্য কিনা বহির্বিশ্বে চিকিৎসার জন্য যাইতে, আদৌ যোগ্য কিনা। আপনি এক্সপায়ার করলে কি হবে বাংলাদেশের, কারণ আপনার আদর্শগুলো তো আমরা জানি। আপনি সিঙ্গাপুরে অপারেশন করলেন, লন্ডনে চেক আপ করতে গেলেন, গোটা ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন সবকিছু নিয়ে। আপনি ইউনূস সরকারের বিরুদ্ধে আপনারই তো মামলা করা উচিত ছিল, হামের জন্য নাকি লোক মারা যায়। আপনি আপনি একবারও কি ইউনূস এই যে 16 বছরের চিকিৎসার যে কোনো উন্নতি হয় নাই সেটা আপনি বলেন নাই? আপনার বিবেক নাড়া দেয় নাই যে হামের টিকার অভাবে এতগুলা ছেলে পেলে মারা, এতগুলা শিশু মারা গেল? আপনি কি হিসাবে আপনি একটা শিশুর জীবনের মূল্য আপনার চেয়ে অনেক বেশি, বিকজ ইউ আর অন এক্সটেনশন। আপনার লাইফের কোনো ভ্যালু নাই। আর আপনি যে ধরনের রাষ্ট্রপতি, আপনি আপনি লোভ মোহর মধ্যে পইরা আছেন। আপনি না পাইতে পাইছেন, বঙ্গভবনের স্বাদ ছাড়তে পারতেছেন না। না, আপনার বাংলাদেশে কোনো রোল নাই। একটা রিক্সা চালকের যে গুরুত্ব আছে সেও কাজ করে খায়। আপনি কি করে, আপনি স্বৈরাচারের দোষী হিসাবে আবার এদের পা চেটে আপনি বসে আছেন। এই তো আপনার বৈশিষ্ট্য। আপনি দেশের রাষ্ট্রপতি, আপনি যে গেলেন, আপনি এতগুলা শিশু মারা গেল, প্রতীকীয় তো আপনি বলতে পারতেন না আমি যাব না। কল্যাণ চিকিৎসা সিঙ্গাপুর, যেটা ভাই বললেন যে তাহলে চেক তো আপ করতে যান আপনি লন্ডনে, আপনার তৈলে তো সেই বিশুদ্ধ পুরুষ তার হওয়া হতো না। এটাই তো বললাম। জি। না, বিশুদ্ধ পুরুষ তো ওনরা পাইছে, এত কিছুর পরেও ওনরা পেয়েছে বিশুদ্ধ পুরুষ। জি। এখনো তাদের ভিতর থেকে একটা পুরুষ খুঁজে পান না যাকে রাষ্ট্রপতি করতে অসংখ্য পারেন। ধন্যবাদ আবু হেনা রাজ্জাককে। ডক্টর আসাদুজ্জামান রিপন, জুলাই সনদ নিয়ে অলরেডি প্রশ্ন উত্থাপিত হয়েছে, নিম্ন কক্ষ উচ্চ কক্ষ নিয়ে। আমি বলছি কথাগুলো। জি, সেটা হচ্ছে যে আপনার আমি জনাব রাজ্জাকী সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই, আর যাই হোক আমি রুলিং পার্টির তো ভাইস চেয়ারম্যান। বটেই, অত্যন্ত পাওয়ারফুল নেতা। নট, আমি খুবই একজন মানে ক্ষুদ্র কর্মী। তো আমি যেটা আশ্বস্ত করতে চাই, সোফার আমি আমার পার্টির চেয়ারম্যানকে চিনি, এবং উনি নিজে বলেছেন জুলাই সনদ গণভোটে ভোট দেওয়ার আহ্বান উনি জানিয়েছেন। ওনার আহ্বানে এই মাসে আমরা প্রায় 69% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে না? সঠিক। বিএনপি এককভাবে ভোট পেয়েছে কত পার্সেন্ট? 51। 51% ভোট বিএনপি একক পেয়েছে। 69 থেকে যদি আপনি 51 বাদ দেন তাহলে 18% ভোট যারা তারেক রহমানকে নেতা মানেন, যারা তারেক রহমানের আদর্শে বিশ্বাস করেন, তারা সবাই এই 51% তাকে ভোট দিয়ে তাকে জিতিয়েছেন। বাকি থাকলো 18%, আর বাকি 18% অন্য অন্য রাজনৈতিক দল। তাহলে এই হ্যাঁ ভোটের 51%-এর শরিকানা তো আমার। আপনি সুন্দর একটা হিসাব মিলিয়ে দিয়েছেন। আমার মনে হয় আবু হেনা রাজ্জাকীর এখানে ভিন্নমত থাকবে না না, আমি বলছি না, এই 51%-এর মালিকানা মানে ভোটের মালিকানা তো আমার দলের অনুসারী যারা শুভানুদে তাদের। আচ্ছা, তো আমার তো দায় আছে, অবশ্যই আমার দায় আছে। এবং আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করবেন। যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা পালন করব। যা আমি প্রতিশ্রুতি দেইনি, আমি তো মুনাফিক না, আমি যা প্রতিশ্রুতি দিই সেটা আমি কিভাবে পালন করতে পারি না। আমি স্বাক্ষর করেছি যা, সেটি আমি স্বাক্ষর মানে প্রতিশ্রুতি তো আমি তাই দিয়েছি, জাতির সামনে তো আমি তাই বলেছি। আমি বললাম যে আমি এইটা করব, আমি এটা ব্যাপারে আমার আপত্তি আছে। তা আপনি আমাকে জোর করে তো সেটা করাতে পারেন না। এবং আমি তো জনগণের কাছে গেছি, জনগণের সামনে তো আমি জিনিসগুলো তুলেছি, আমার 31 দফা তুলেছি, আমার ইস্তেহারে বলেছি, সবই তো বলেছি। অ্যাকর্ডিংলি জনগণ আমাকে ভোট দিয়েছে, তাই না? হয়তো আমাকে 51 জায়গায় 61 দিতে পারতো, কিন্তু 51 দিয়েছে, 61 দেয়নি, 51 দিয়েছে। তার মানে আমাকে যতটুকু আস্থা নিয়েছে ততটুকু আমাকে দিয়েছে। ফাইন। এখন আমি যেটা বলতে চাই, এটা করার জন্য কতগুলো প্রক্রিয়া আছে। যেমন ইতিমধ্যে আপনি দেখবেন এই যে মানে আপনার জ্বালানি তেলের সংকটের জন্য পার্লামেন্টে এটা কখনই ছিল না। আমার তো ভাই 212 জন 213 জন বোধহয় না, 213 জন আমার সদস্য আছে পার্লামেন্টে। আমি তো বলতে পারতাম যে সংখ্যানুপাতে, বলতে পারতাম না যে সংখ্যানুপাতে বিভিন্ন কমিটি হবে, সমান সমান করে। আমি কিন্তু তা না করে আমার দল, আমার সংসদ নেতা
প্রধানমন্ত্রী কি প্রস্তাব দিয়েছেন 50-50, যে সরকারি দলের 50 জন সদস্য, বিরোধী দলের 50 জন সদস্য মিলে, 50 জন না sorry, মানে 5 জন মিলে আমরা কমিটি রিজলভ দ্য ইস্যু। ফাইন, এখন আসুন এই যে আমাদের মেডিসিন কি, ওইটা একটা মেডিসিন ছিল মনে হয় ওখানে। এই মানে সরকার বিরোধী দলের যখন ঐক্য হলো তখন কিন্তু জ্বালানি সংকটের বিষয়টাও কিন্তু ওটা তো কৃত্রিম সংকট ছিল, সবাই আপনারা জানেন। আচ্ছা, এখন আমি বলি, এখন এই যে মানে সংবিধানে যে পরিবর্তনগুলো আনা দরকার, যেমন মনে করেন আমরা ভাইস প্রেসিডেন্ট পদটা নিয়োগ করতে চাই, এটা আমাদের নির্বাচন ইস্তেহারে আছে যে আমরা নির্বাচিত হলে রাষ্ট্রের প্রজাতন্ত্রে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে। এই যে মিস্টার চুপ্পুকে নিয়ে এখন যে একটা মানে ব্যাপার আছে, তো চুপ্পু সাহেব প্রেসিডেন্ট হিসেবে দেশের বাইরে আছেন, দায়িত্ব পালন করবে। উই ডোন্ট হ্যাভ এনি ভাইস প্রেসিডেন্ট। আমাদের উচ্চ কক্ষ করতে হবে, এটা আমাদের প্রতিশ্রুতি, আমরা করবো। ডোন্ট ওয়ারি, উচ্চ কক্ষ করবো। উচ্চ কক্ষ প্রিজাইড স্পিকার করবেন, তা তো করতে পারবেন না। ইভেন ইন ইন্ডিয়া সেখানে আপনার ওদের যে উচ্চ কক্ষ, যেটা করে রাজ্যসভা বলে, সেটাই রাজ্যসভার সদস্যদেরকে এমপি বলা হয়, রাজ্যসভা থেকে মন্ত্রীও নেওয়া হয়। কারণ পার্লামেন্ট যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয়, দ্যাট ইজ আওয়ার প্রমিস। এই কথা আমরা জনগণকে বলছেন যে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে। তাহলে আপনি এখন যেহেতু সংবিধান সংশোধন হয়নি, এখন সেই অনুযায়ী এখন এক কক্ষের লোকজন নিয়ে আপনি মন্ত্রিসভা বানিয়েছেন। যখন দ্বিকক্ষ হবে তখন দুই কক্ষ থেকেই আপনাকে মন্ত্রী, হ্যাঁ, যেমন ভারতে আছে জয়শঙ্কর রায় থেকে শুরু আরো অনেকেই আছেন যারা উচ্চ কক্ষের অর্থাৎ রাজ্যসভার সদস্য, তারা আপনার মন্ত্রিসভায় আছেন। এখন কথা হচ্ছে কি যে এই যে চেঞ্জেস গুলো আমরা আনতে চাই, আমি তো আমার মতন করে ফেলতে পারি। গতকালকে এক জামাত নেতার সাথে একটা টকশোতেই আলোচনা হচ্ছিল, এবং পোস্ট টকশোতে আলোচনা, আমি বললাম যে ভাইরে, এই মানি না বেশি করেন না, পরে কিন্তু কোনোটাই পাইবেন না। এই যে এখন আমরা প্রস্তাব দিলাম যে মানে সরকার এবং বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে আমরা সংবিধানে যে জিনিসগুলো আমরা পরিবর্তন আনতে চাই, সেই পরিবর্তনগুলো আনার জন্য আসেন, আপনারা কোঅপারেট করেন, আপনাদের সদস্য দেওয়ার পরে দেখেন উচ্চ কক্ষ বলেন যে বিএনপি এখন উচ্চ কক্ষ করতে চান। কে বলেছে আপনাকে বিএনপি উচ্চ কক্ষ করতে চান? আপনি সদস্য দেন। বলে আপনারা একতরফা, একতরফা তো আমরা করতে চাই, আমরা তো একতরফা করতে চাই না। তো সুতরাং যা দরকার আপনার সুপ্রিম কোর্টের সচিবালয়, মানে ওখানে বিচার বিভাগ স্বাধীনতা এনশিওর করার জন্য গুম কমিশনটাকে একটা যথাযথ অ্যাকাউন্টেবল গুম কমিশন, আরো শক্তিশালী গুম কমিশন, আরো শক্তিশালী মানবাধিকার কমিশন, অর্থাৎ এফেক্টিভ কমিশন করার জন্য আমাদের এগুলোর জন্য উই নিড টু মানে অ্যামেন্ড দ্য লজ, রিফর্ম দ্য লজ। সেটা করার জন্য আপনারা করেন, মানে নাম করেন। আমি নিশ্চিত বলতে চাই যে গুম কমিশন খুব তাড়াতাড়ি হবে, মানবাধিকার কমিশনও হবে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য যে আইন সেটাও তৈরি হবে, যা করা দরকার সব হবে অ্যাকর্ডিং টু আওয়ার প্রমিস অ্যান্ড প্লেজেস। নিশ্চয়ই আমরা করবো, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ। আমি আরেকটু কথা বলতে চাই, আমি ফিনিশিংটা দিয়ে দিই। পুলিশ পদক নিয়ে উনি বলেছেন, আমি ওনার সাথে একমত অনেক ক্ষেত্রেই। বর্তমানে পুলিশ পদক দেয় মানে শুধু বিতর্কের জন্য না, পদক দেওয়ার মতো পুলিশ এখন আমার নাই। দেখতে হবে তো পারফরম্যান্স নাই। আমার সরকারের বয়স মাত্র 2 মাস। আমার দেখতে হবে আমি 2 মাসে প্রো পিপল কাজ, মানে অর্থাৎ পুলিশকে যেভাবে জনগণ দেখতে চায়, আমি পুলিশকে নিন্দা দুর্নাম করার পক্ষপাতী নই। রাষ্ট্রের জন্য পুলিশ লাগবে, সেটা আপনি যে দেশেই হন না কেন। আমেরিকা বলেছেন যে পুলিশের ভাবমূর্তি ফিরতে শুরু করেছে। আমেরিকার জন্য পুলিশ লাগে, ভুটানেরও লাগে, বাংলাদেশেরও লাগে। সুতরাং আমার এই পুলিশ ভাবমূর্তি ভালো করবে, জনবান্ধব পুলিশ হবে, তখন তারা ভালো কাজ করলে নিশ্চয়ই পদক দেবে। আর ইট ইজ নট নেসেসারিলি এভরি ইয়ারই আপনাকে পদক দিতে হয়। আচ্ছা, আবারও ধন্যবাদ আপনাকে আর আমার একজন খুব প্রিয় সহ-আলোচক। আসলে কি কথা বলতে আসলে সহযোদ্ধা যিনি, তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে কিংবা পার্সোনালিটি থাকে, উনাকে আমি পার্সোনাল অ্যাটাক করবো না, উনি আমাকে পার্সোনাল অ্যাটাক করবে না, বিকজ ইট ইজ নট দ্য প্লেস। উই আর টকিং ফর দ্য পিপল, রাইট, ফর দ্য কান্ট্রি। যেমন ধরেন উনি অনেকগুলো কথা বলছেন, আই এম পেইং হাইয়েস্ট অনার টু তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী। কেন বলছি? ওনার এক কথা 51% ভোট তো তারা দিছেই, ইন এডিশন আরো 18টা ভোট, যেটা অন্য দল গোত্র যাই হোক না কেন, তারা তার কথায় 51টা ভোট, 69টার মধ্যে 51টা বিএনপির আর 18টা অন্য। তার মানে কি 70টা লোকে তো আস্থা রাখছে।
এই 70টা লোকের যখন আস্থা রাখছে, তখন আমি মনে করি যত খুশি হোক, যা খুশি তাই হোক, উই আর উইথ তারেক রহমান। আপনার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আপনি গণভোট বাস্তবায়ন করতে যান, জুলাই সনদ বাস্তবায়ন করতে যান। এতে রাষ্ট্রের ক্ষতি হবে না, দেশের ক্ষতি হবে না, জনগণের মঙ্গল হবে, আপনার জন্য মঙ্গল হবে। বেশি পুরনো হইলে আপনার সম্পর্কে মানুষের তিক্ত ধারণা হবে, এটাই স্বাভাবিক। সেই কারণে আমি বলবো উনি এটা করুক। 2 নম্বর আসেন, যত তাড়াতাড়ি করে ততই ভালো। তত মঙ্গল, সবচেয়ে বেশি মঙ্গল তার জন্য। সে ইতিহাস হবে। বাংলাদেশে কেউ এর আগে কেউ ইতিহাস হয় না যদি উনি ইতিহাস হবেন। আরেকটা কথা বলি, এই যে বলতেছেন যে সংস্কার, খালি 30 অনুচ্ছেদটা বাতিল করুক না। 30 অনুচ্ছেদ বাতিল করলে দেখবেন আজকে এই যে গণভোট বাস্তবায়ন হচ্ছে না, জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে না। কেন কথা হচ্ছে না? আপনি সরকারের এই দলের সিদ্ধান্তের বাইরে গেলে 30 অনুচ্ছেদে আপনি অ্যাটাক হবেন। 70 অনুচ্ছেদ, হ্যাঁ 70 অনুচ্ছেদে আপনি অ্যাটাক হবেন। কই একবারও কি কেউ বলতে পারছে বিএনপি দল থেকে যে না আমাদের বাস্তবায়ন করা উচিত? কেউ বলে নাই। কেন বলে নাই? যে জানে। তার মানে কি এখানে ফ্লোর ক্রসিং হয়ে যাবে, ফ্লোর ক্রসিং হয়ে যাবে এটা। এবং সেই কারণে বলছি যে আপনি যদি এই সংবিধানের সংস্কার না করেন ব্যাপকভাবে, আপনি মনে করেন আজকে যারা নমিনেশন পাইছে, ফর এক্সাম্পল সামনে যে নমিনেশন পাবে এরকম প্রত্যাশী, সেও তো কোনো সমালোচনা করবে না। এখন দ্বন্দ্বটা তো সংস্কার আর সংশোধনের। সংস্কার ম্যান্ডেটরি, এখানে সংশোধন বলতে কিছু নাই। আপনি গণভোটে যেতে হবে, এবং তাদের যে 31 দফা সেখানে সংস্কার, আপনি ওখানে সংশোধন লেখেন নাই। ইট ইজ নট সো ইজি। কারণ আপনি জানেন না, নিম্ন আদালতে একটা শব্দ নিয়ে উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আলোচনা হয়। কাউন্টিং মানে রিকাউন্টিং কিনা, এটা নিয়ে ডিসিশনের জন্য অ্যাপিলেট ডিভিশনে যায়। তারপর আমি বলি লোক যে নাই তা না। আমি একজন ভদ্রলোকের নাম, পুরো নামটা আমার এই মুহূর্তে খেয়াল নাই, সাংসদ নিজাম, আশরাফুদ্দিন নিজাম, আই স্যালুট হিম। লক্ষ্মীপুর থেকে তিনি বলছেন যে রাষ্ট্রপতির ভাষণের জন্য আমি আসছি, তার উপরে আমি রাষ্ট্রপতি হিসাবে তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি ওই চেয়ারটার জন্য, ওই পজিশনটার জন্য। কিন্তু আজকে যিনি আছেন রাষ্ট্রপতি হিসেবে ব্যক্তি, তার প্রতি আমি কোনো সম্মান দেখাইতে পারলাম না। আই এম সরি, আই স্যালুট হিম। আমি জানি না সামনে তার ফিউচার কি হবে। এই সব বিষয়গুলা যদি আপনি এইভাবে চিন্তা করেন, আপনি এই 51%, এই 69% যে ভোট পাইছে সেটাকে বাস্তবায়ন করা খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ আবু হেনা রাজ্জাকী। আসাদুজ্জামান রিপন, জি, আমি এর আগের বারও যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি আরেকটা বিষয় একটু সংক্ষিপ্ত আলোকপাত করেন। মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থান নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনেই কিছু নানামুখী কথাবার্তা হচ্ছে, আপনি যদি একটু কমেন্টস করেন। না, জুলাই নিয়ে বিষয়টা আমি আপনার, জুলাই নিয়ে আমাদের যে অবস্থান, আগাগোড়া যে অবস্থান, সেই অবস্থানে আছে, সুতরাং এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই। প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, এটা হচ্ছে আমাদের দলীয় অবস্থান। সুতরাং এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিছু মানুষ তারা বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি পরিবর্তন চায় না, এই ধরনের একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে চায়। কিন্তু ইনফ্যাক্ট এটা নাম সংবিধান, আপনার সংসদটা তো চললো মাত্র, সরকারি তো 2 মাস। এই 2 মাসের মধ্যে মানে রেওয়াজ অনুযায়ী আপনার একটা উদ্বোধনী অনুষ্ঠানের প্রেসিডেন্ট একটা ভাষণ দেয়, রেওয়াজ, সেটারও আপনার কিছু আলোচনা হয়, অধ্যাদেশগুলো যেটা পাশ হয়। এই যে প্রায় অলমোস্ট আপনার 99টার মতো আপনার অধ্যাদেশ, বাংলাদেশের ইতিহাসে 99টা অধ্যাদেশ একটা সংসদের প্রথম অধিবেশনে পাশ হওয়া, এটা তো বিরল ঘটনা। 111-এর পরে যে গভর্নমেন্ট আসলো, তারা কিন্তু অনেকগুলো অর্ডিন্যান্সেস তারা অ্যাপ্রুভই করে নাই। কিন্তু তারেক রহমানের গভর্নমেন্ট বা তার নেতৃত্বাধীন সরকার, যারা এখন পার্লামেন্টে মেজরিটি পার্টি হিসেবে আছে, তারা কিন্তু 99 অর্ডিন্যান্সেস আউট অফ অলমোস্ট 110 or 12, তাই না, এর মধ্যে 99টা অর্ডিন্যান্সেস তারা মানে পাশ করেছেন। এটা একটা বিরল ঘটনা। বাংলাদেশের 55 বছরের ইতিহাসে কিন্তু এই ধরনের ঘটনা